নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল বেঁচে থাকা বাঁচিয়ে রাখা। তো আজকে ভিডিওটা আমি করছি একটু রাতই হলো। সারা দিন ভেবেছিলাম যে সকাল থেকে একটা অন্তত মিনিট পাঁচেকের হলো একটা শ্রদ্ধাঞ্জলি আমি জানাবো আমার প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, কিন্তু দেখুন দিনের শেষে এসে আমি ভিডিওটা করতে পারলাম। আসল কথা, সকালবেলায় 8টা থেকে আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। সেই অনুষ্ঠানের পরে আমি আর সময় পাইনি, কারণ আমার পরপর অন্যান্য কমার্শিয়াল শো থাকে। তো বাড়িতে এসে আমি বললাম যে আর আগে একটা ভিডিও করে নিই, লাইক করারও ইচ্ছে আছে, আজকে দেখা যাক কি হয়। তো যেটা বলছিলাম, আজকে কবিগুরুর জন্মদিন। সারা বিশ্বে যেখানে বাঙালি রয়েছে সেখানে 25শে বৈশাখ পালন হচ্ছে। আমার ইচ্ছে আছে এই মাসটা ধরে রবি মাসে কবি কথা একটা সিরিজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর কিছুই নয়, এটা একটা দলিল আমার জন্য এবং আমার আগামী প্রজন্মের জন্য। আজকে ধরুন আমার সন্তান আছে, আর আগামী দিনে আমার সন্তানদের সন্তান হবে, তাদের কাছে একটা দলিল থাকবে আমার তরফ থেকে, আমার পরম্পরা, আমার ঐতিহ্যের একটা দলিল। তো আজকে কবিগুরুর জন্মদিন 1861 সালের আজকের দিনে, যেহেতু বাংলায় 25শে বৈশাখ, ইংরেজি তারিখটা ওনার 7 তারিখে ছিল, সম্ভবত না 7 তারিখে ছিল, 7ই মে। 25শে বৈশাখ 7ই মে পড়ুক আর 8ই মে পড়ুক আর 9ই মে পড়ুক, 25শে বৈশাখটাকেই পালন করতেন গুরুদেব। তিনি যেখানেই থেকেছেন, সেটা দেশে হোক বিদেশে হোক, শান্তিনিকেতনে হোক, সব জায়গাতে এই দিনটা পালন করা হতো। কিন্তু জানতে ইচ্ছে করে না যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জন্মদিন কবে পালন করা হয়েছিল। এক্ষেত্রে জ্ঞানদানন্দিনী দেবীর কথা ভীষণভাবে চলে আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর, তার স্ত্রী জ্ঞানদানন্দিনী, যিনি তৎকালীন ভারতীয় সমাজে বাঙালি নারীদের ক্ষেত্রে নবজাগরণের সৃষ্টি করেছিলেন। কিরকম? এই যে আমরা শাড়ি ব্লাউজ পরি, এই শাড়ি ব্লাউজ পরার প্রথাটা তার কাছ থেকেই আমরা পেয়েছিলাম, অর্থাৎ বাঙালি নারীরা পেয়েছিলেন। এটা নিয়ে আমার ঠাকুরবাড়ির মেজো বউ বলে একটা ভিডিও করা আছে, যদি কারো জানতে ইচ্ছে করে সেখান থেকে জানতে পেরে যাবে। আজকে আমি ছোট্ট একটা ভিডিও করছি। তো সেই ভিডিওতে আমি যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জন্মদিন কবে পালন করা হয়েছিল। সম্ভবত কবির 27 বছর বয়স। তার আগে তিনি তার ভাইজি, অর্থাৎ এই জ্ঞানদানন্দিনী দেবী এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবী, যাকে কবি, যার ডাক নাম ছিল বিবি, কবি ভালোবেসে বব বলে ডাকতেন। এবং ছিন্নপত্রাবলী যদি আপনারা পড়েন, যেটি রবীন্দ্রনাথ শিলাইদহ সাজাদপুর প্রতিসরে বসে যখন জমিদারি সামলাচ্ছেন এবং ভাইজিকে চিঠি লিখছেন, সেইটা যদি আপনারা পড়েন, তাহলে ইন্দিরা দেবীর সঙ্গে তার মনের মিলটা আপনারা খুঁজে পাবেন। তো যাই হোক, আজকে বলবো প্রথম জন্মদিন পালন। তো জ্ঞানদানন্দিনী দেবী এলেন, দেশে ফিরলেন বিদেশ থেকে, এবং কন্যার 13তম জন্মদিন পালন করলেন। এবং সেই জন্মদিন উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখলেন। এবং তার রবি কাকার এই বিষয়টি খুব ভালো লাগলো, এবং সেই প্রসঙ্গে তার বেশ মনে হলো যে জন্মদিনটা এরকমভাবে পালন করা যায়। তো মনে মনে একটা সুপ্ত বাসনা ছিল। ইন্দিরা দেবীর জন্মদিন হচ্ছে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাস গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ঠিক 6 মাসের মাথায় তাঁর জন্মদিন। তো তিনি তখন রয়েছেন সপরিবারে 49 নম্বর পার্ক স্ট্রিটে। এই 49 নম্বর পার্ক স্ট্রিটে তিনি রয়েছেন সপরিবারে। 25শে বৈশাখ ঘুমিয়ে রয়েছেন। কবির দিদি স্বর্ণকুমারী দেবী, তখন তিনি থাকতেন উল্টোডাঙ্গার কাশিয়াবাগানে। সেখান থেকে তার কন্যা সরলা দেবী, আপনারা অনেকেই সরলা দেবীর নাম জানেন, যারা একটু পড়াশুনো করার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, সরলা দেবীর নাম নিশ্চয়ই জানবেন। আমি কোনো না কোনো দিন সরলা দেবীকে নিয়েও একটা ভিডিও করবো। আমার এই অনুষ্ঠান করতে করতে না অনুষ্ঠানের কথাই চলে আসে। তো সরলা দেবী, যাকে কবি সল্লি বলে ডাকতেন, সল্লি, আর তার ভাই জ্যোৎস্নানাথ। তো সরলা দেবী এরকম একটি 25শে বৈশাখে, সালটা সম্ভবত 1887, কবির কাছে পৌঁছলেন কাশিয়াবাগান থেকে, উল্টোডাঙ্গার কাশিয়াবাগান থেকে।
সরলা দেবী এবং জ্যোৎস্নানাথ, তার ভাই জ্যোৎস্নানাথকে সঙ্গে নিলেন। কি নিলেন উপহার? বাগান থেকে বকুল ফুল তুলে একটা বকুল ফুলের মালা, তার সঙ্গে একটা ধুতি চাদর, সিল্কের ধুতি চাদর, এবং জ্যোৎস্নানাথ নিলেন দ্য পোয়েম অফ হেইন বলে কোনো একটি বই, আমি এক্ষুনি মনে করতে পারছি না নামটা, সম্ভবত দ্য পোয়েম অফ হেইন। এই নিয়ে তারা পৌঁছলেন 49 নম্বর পার্ক স্ট্রিটে। কবি তখন ঘুমে অচেতন। ডেকে তুললেন রইমাকে, আর রবি মামা তো সরলা দেবী বলতেন রইমা। ডেকে তুললেন রইমাকে, জানালেন শুভ জন্মদিন। সারা বাড়ির লোক বেরিয়ে এসে সবাই রবি ঠাকুরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। রবীন্দ্রনাথ কিন্তু মনে মনে পুলকিত হলেন। এই প্রথম কবিগুরুর জন্মদিন পালন করা হয়েছিল। তারপরে কবিগুরু নানান জায়গায় থেকেছেন, কখনো লন্ডনে, কখনো তেহরানে, কখনো মংপুতে, কখনো শান্তিনিকেতনে, সব জায়গায় তার জন্মদিন পালন করা হয়েছিল। এবং শান্তিনিকেতনে কবিগুরুর জন্মদিন পালনটা হতো পয়লা বৈশাখের দিন, কারণ যেহেতু প্রচণ্ড গরম পড়তো, আশ্রম ছুটি দিয়ে দেওয়া হতো। তো কবিগুরুর কাছে প্রস্তাব গেল যে যদি আমরা পহেলা বৈশাখে আপনার জন্মদিন পালন করি, তো সেটা কবির মানে মত দিয়েছিলেন, সমর্থন জানিয়েছিলেন, এবং পহেলা বৈশাখেই কবির 25শে বৈশাখের জন্মদিন পালন করা হতো। আপনারা যদি কবির প্রবন্ধ পড়েন, জন্মদিন প্রসঙ্গে প্রচুর প্রবন্ধ রয়েছে। এছাড়া সেজুতি, নবজাতক, এই সমস্ত কাব্যগ্রন্থের মধ্যে জন্মদিন উপলক্ষে নানান কবিতা রয়েছে। তার সঙ্গে সঙ্গে কবির জীবনের শেষ যে গানটি তিনি করেছিলেন, সেটিও একটি কবিতাকে পুনর্নবীকরণ করেছিলেন। কবির জন্মদিন উপলক্ষে শান্তিদেব ঘোষ বললেন একটা গান লিখতে হবে, সম্ভবত 1941। কবি বললেন, লাস্ট জন্মদিন যেটা, কবি বললেন আমাকে কেন, আমার নিজের জন্মদিনের গান আমি নিজে কেন লিখব, দেখ না কত কবি রয়েছে, তাদেরকে গিয়ে বলে বেশ কিছু নামও বললেন। রবীন্দ্রনাথকে তখন শান্তিদেব ঘোষ বললেন আপনার জন্মদিনের কবিতা অন্য কারোর লেখার যোগ্যতা নেই, ওটা আপনিই লিখবেন। তখন বললেন ঠিক আছে। তখন সম্ভবত একটি কবিতা তিনি চাইলেন, 25শে বৈশাখ বলে একটি কবিতা তিনি লিখেছিলেন তার জন্মদিন উপলক্ষে। সেই কবিতাটি নিয়ে একটু রদবদল করে সুর করে ফেললেন। এই সুরটি তিনি করেছিলেন 3রা মে 1941, আর 6ই মার্জনা করবেন 6ই মে 1941, সেই বছর 25শে বৈশাখ এই গানটি গীত হয়েছিল। শান্তিদেব ঘোষকে সঙ্গে সঙ্গে তুলিয়েও দিয়েছিলেন। গানটি হচ্ছে হে নূতন দেখা দিক কারবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। তো এই গানটিকে একটু রদবদল করে তিনি সুর করেছিলেন। এই তার শেষ গান, আর তার শেষ জীবনের শেষ কবিতা হচ্ছে ওই মহামানব আসে, এটাতেও সুরারোপ হয়েছিল। যাই হোক, আজকে রবীন্দ্রনাথের জন্মদিনে এটা আমার তরফ থেকে একটা ছোট্ট নিবেদন। আর আমার খুব ইচ্ছা আছে যে একটি সিরিজ তৈরি করার, রবি মাসে কবির কথা বা রবি মাসে কবি কথা। যেহেতু আমি এই নামটি ঠিক করেছি, আমাদের সিটিভিএনের একটি অনুষ্ঠান হয় প্রতিদিনের রবীন্দ্রনাথে, সোমবার থেকে হবে রবি মাসে কবির গান, তো আমার থাকবে রবি মাসে কবি কথা। কারণ এই বৈশাখ মাসটা আমাদের কাছে কেন জানি না রবির মাস। আসলে দেখি জানেন তো, রবীন্দ্রনাথ আমাদের প্রত্যয়, আমাদের দৃঢ়তা, মানসিক দৃঢ়তা। রবীন্দ্রনাথকে যদি সঠিকভাবে জানা যায়, তাহলে মানে মনটাকে না অনেকটা শক্ত করে ফেলা যায়, অনেকটা সরল করে ফেলা যায়, ঋজু করে ফেলা যায়। রবীন্দ্রনাথ মানে আমার কাছে এমন একটি কি বলবো, এমন একটি ক্ষেত্র যেখানে নিজেকে বারবার করে ভেঙে আবার গড়ে নেওয়া যায়। দেখুন, আমরা মানুষ হয়ে জন্মেছি, মান এবং হুঁশ আমাদের থাকতে হবে, কিন্তু রবীন্দ্রনাথকে পড়লে পরে যেটা জানতে পারি সেটা হচ্ছে সম্মান। এই শব্দটার যথার্থ অর্থ, অর্থাৎ আপনি যদি অন্যকে সমমান না দিতে পারেন, তাহলে আপনিও তার থেকে সমমান পাবেন না। তাই চেষ্টা করতে হবে আপনার উল্টো দিকের মানুষটিকে সমমান দিতে, তবেই আপনি তার কাছ থেকে সমমান পেতে পারেন। এই পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে সম্মানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আজকে আমার এই ভিডিওটা এইটুকুই। শেষে বলি যে তারই কবিতার লাইনে তাকেই শ্রদ্ধাঞ্জলি। আমার মনে হয় এটা তার জন্য আমাদের তরফ থেকে আমার কাছে খুব এটা ভাবায়। একটি গান আছে কবির, নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে। তো এই নবরবি কিরণ প্রতিদিন রবীন্দ্রনাথকে যখন পড়ি, প্রতিদিনই এক নতুন রবির কিরণ আমার উপরে এসে পড়ে। আর রবীন্দ্রনাথকে জানতে জানতে একটা জিনিস মনে হয়েছে, আমি কতটা জানি লোককে জানিয়ে লাভ নেই, আমি নিজে কতটা জানলাম, কতটা জেনে কতটা বুঝলাম, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন, কারণ আমি চেষ্টা করব এই চ্যানেল বেঁচে থাকা বাঁচিয়ে রাখাতে রবীন্দ্রনাথের
সিরিজ একটা উপহার দেওয়ার। কালকে থাকবে ভট্টনারায়ণ থেকে জগন্নাথ কুশারী এই গল্প। ভালো থাকবেন সকলে।